আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা তো বইয়ের লিস্ট চাইছিলেন দিতে পারি নাই, বইয়ের লিস্ট চাইছিলেন দিতে পারি নাই। এখন আর একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখিয়েন, আজকে ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। নইলে একবার সে যদি নষ্ট করে দেবে লাগাইতে জানলে ঠিক আছে তো নতুন নতুন লোড করবে। আচ্ছা না ভাই আপনাদেরকে আজকে চুক্তিয়ান পড়াবো বলছিলাম না? জি স্যার। আচ্ছা একটা মিনিট। তাইলে আমরা আজকে পড়বো ইনশাল্লাহ চুক্তি আইন। আপনারা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়ছেন তো ভালো করে? পড়ছি স্যার। আলহামদুলিল্লাহ। আর কোন টপিকস বুঝার আছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে? না স্যার, এখন খালি মনে রাখতে পারলে হইলো। আল্লাহ বর্ষা, ইনশাল্লাহ মনে থাকবে। এখানে মনে না থাকার মতো কোনো কিছু নেই, ঠিক আছে? একটু চেষ্টা করলে মনে রাখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তো চুক্তি আইন নিয়ে আগে পড়াশোনা করছেন? না স্যার, চুক্তি আইন নিয়ে আগে পড়াশোনা করেন নাই? আমি তো নতুন মানুষ স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ চুক্তি আইন শুরু করব। যারা নক দিছিলেন একটু হোয়াটসঅ্যাপে ক্লাস শেষে নক দিয়ে আমি আপনাদেরকে করে ইয়াটা দিয়ে দিব, ওই বইয়ের লিস্টটা। চুক্তি আইন আমি অবশ্য বেসিক্যালি পড়ছি এবি সিদ্দিক স্যারের বই থেকে। এই চুক্তি আইন পড়াইও এবি সিদ্দিক স্যারের বই থেকে। তো চুক্তি আইনে বিভিন্ন কথাবার্তা আছে। এখানে আপনার চুক্তি শব্দের অর্থ, তারপরে চুক্তি আইন কি, এগুলো নিয়ে কথাবার্তা আছে। চুক্তি আইনে বিভিন্ন ধারা টারা এই সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপারও আছে। এরপরে চুক্তি আইনের প্রয়োজনীয়তা, চুক্তির ঐতিহাসিক পটভূমি, চুক্তি আইনের সারসংক্ষেপ, এই জিনিসগুলো আসে। তা আমরা তো চুক্তিটা মোটামুটি সবাই বুঝি না? চুক্তি তো আমরা প্রায় সবাই বুঝি। আপনারা বুঝেন চুক্তি সম্পর্কে? একটা আন্দাজ আছে স্যার চুক্তি সম্পর্কে। সম্মত হওয়ার চুক্তি ইংরেজি কি? কন্ট্রাক্ট। চুক্তি ইংরেজি হচ্ছে কন্ট্রাক্ট। আমরা তো বেশকমে সবাই চুক্তি বুঝি, কন্ট্রাক্ট। পৃথিবীতে উৎকৃষ্ট চুক্তির উদাহরণ কি বলতে পারবে? স্যার সবচেয়ে কাবিন স্যার, কাবিন। ভেরি গুড। উৎকৃষ্ট চুক্তির উদাহরণ হচ্ছে বিবাহ। আমরা তো মনে করি বিয়ে একটা নিছক ধর্মীয় অনুষ্ঠান না, যেটা দেওয়ানি চুক্তিও। আইনে হচ্ছে বিয়ে একটা চুক্তি। আইনে কি? বিবাহ একটা চুক্তি। এরপর হচ্ছে কি, এই চুক্তি আইনের পরিধি কি? তাহলে তো চুক্তিটা আমরা বুঝলাম। চুক্তিতে কয়টা পক্ষে থাকে সাধারণত? দুইটা পক্ষ স্যার। দুইটা পক্ষ।
এরপরে চুক্তির উদ্দেশ্য হচ্ছে কি? চুক্তির উদ্দেশ্য স্যার যে কোনো একটা কাজ বা একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উভয় পক্ষ একমত হইয়া একটা লিখিত একটা দলিল। ভেরি গুড। এরপরে এই চুক্তি কিভাবে গঠিত হয়? উভয় পক্ষের সম্মতিতে স্যার। উভয় পক্ষের সম্মতিতে, আপনার পারস্পরিক আলোচনার মাধ্যমে, এরপরে কিছু সত্যের মাধ্যমে। তাইলে এই চুক্তি আপনার যে পক্ষগুলো করে এটা তাদের অনেকটা নিজস্ব ব্যাপার না? জি স্যার, উভয় পক্ষের নিজস্ব ব্যাপার। নিজস্ব ব্যাপার। সে ব্যাপারগুলো কি কি থাকে? তাদের আচরণ নিয়ন্ত্রণের কথাবার্তা থাকে। এই সত্যগুলোতে তাদের যাতে অন্য আচরণ করতে না পারে, চুক্তির বাইরে গিয়ে অন্য কোনো ধরনের আচরণ করতে না পারে, সেই কথাবার্তাগুলো থাকে। এরপরে এগুলো না থাকলে কি হতো? মনে করেন এই চুক্তি যদি না থাকতো তাহলে কি হতো? একটা বিশৃঙ্খলা দেখা দিত স্যার যে কোনো সময়। বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এই চুক্তি যদি না থাকতো, এগুলো আইনে না থাকতো কোনো কিছু, তাহলে আমরা কি করতাম? বিশৃঙ্খলা সৃষ্টি করতাম। জি স্যার। এই চুক্তি নিয়ে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতাম। ঠিক আছে। এরপরে চুক্তি আইন এর প্রয়োজনীয়তাটা কি? কোনো কিছু লেনদেন করতে আমাদের কি লাগে? চুক্তির ভিত্তিতে হয়। লেনদেন ছাড়া চুক্তি হবে? এই চুক্তি ছাড়া লেনদেন হবে? হবে না। এরপরে চুক্তি আইনের সবকিছুর আমাদের প্রয়োগ আছে, যেমন পণ্য ক্রয়, আপনারা আস্তে আস্তে লিখে নিতে পারেন, সম্পত্তি হস্তান্তর, আর্থিক লেনদেন, এরপরে হচ্ছে বাস ট্রেনে ভ্রমণ, চাকুরিতে নিয়োগ ইত্যাদি সব ক্ষেত্রেই আমরা চুক্তির প্রয়োগ দেখতে পাই। তাইলে কি কি? পণ্য ক্রয়, সম্পত্তি হস্তান্তর, আর্থিক লেনদেন, বাস ট্রেনে ভ্রমণ, চাকরিতে নিয়োগ, এই সবগুলোতে কি থাকে? চুক্তি থাকে, এটা শর্ত থাকে। শর্ত থাকে। এরপরে চুক্তি আর বেশি কোথায় থাকে? চাকরিতে থাকে স্যার। ব্যবসা বাণিজ্যে এই চুক্তির প্রয়োগ সবচেয়ে বেশি হয় ব্যবসা বাণিজ্যে। চুক্তি কোথায় বেশি থাকে? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যে। এই যে আপনারা ব্যাংকে লেনদেন করেন, অ্যাকাউন্ট খুলেন, সেটাও কি ব্যাংকের সাথে এক ধরনের চুক্তি? এটাও কি ব্যাংকের সাথে এক ধরনের চুক্তি? গার্মেন্টসে জব টব করেন বা এমনিতে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে জব করেন, এরকম কেউ আছেন এখানে? ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, এরকম কেউ থাকলে হলো? কেউ নেই। মনে হয় না স্যার, কাছে তো রেসপন্স হইল না স্যার। আচ্ছা, কেউ নেই, যা হোক। কেউ না থাকলে ভাইয়া নিজে বলি, ভাইয়া তো দীর্ঘদিন ধরে এই যে ব্যাংক রিলেটেড কাজকর্ম করি বা ব্যবসা বাণিজ্য রিলেটেড কাজকর্ম করি। তাইলে আপনি মনে করেন বার্মা থেকে কি আনতেছেন? চাল ইম্পোর্ট করতেছেন। ভাই আজকেও মনে হয় পত্রিকায় দিছে আপনার ইন্ডিয়া থেকে চাল ইম্পোর্ট করবে। তাইলে এই যে চাল ইম্পোর্ট করবে, যে ব্যবসায়ী চাল কিনে, যে ব্যবসায়ী চাল কি করে কিনে নিয়ে আসতেছে, ওনাকে ইন্ডিয়ান ব্যবসায়ী বা ইন্ডিয়ান ব্যাংকে চিনে? চিনে না। আচ্ছা, তো তুমি ওকে বিদায় দাও না, তার বিষয়ে দিছে। তারপর হচ্ছে এরপর হচ্ছে কি? তাহলে সে কি করবে? সে যখন চাল ইম্পোর্ট করবে, সে আমাদের কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। সে কি করবে? ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে।
সে যে ব্যাংকের মাধ্যমে আপনার এলসি খুলবে সবকিছু করবে, সেই ব্যাংকে ইন্ডিয়ার ব্যাংকে চিনবে। ব্যাপারটা বুঝছেন? এই যে এলসি করে, ব্যবসা বাণিজ্য করে, এই সবগুলো করতে চুক্তি লাগে। ঠিক আছে, আল্লাহ বর্ষ দোয়া করবেন। এই সবগুলো চুক্তির মাধ্যমে হয়। অনর কষ্ট দিন ওই আচ্ছা অনরা ফোন দিয়ে সাটিকে গড়া করি বা দাইনছি করি ছোট ব্যক্তি না দাইনছি করি ছোট করি ফেলে লিখব মানে ফোন দিয়ে মনরে বডি টডি সয়। তাইলে মোটামুটি চুক্তি আইনের পরিধি নিয়ে যদি আমরা করি, প্রয়োজনীয়তা পরিধি মনে রাখবেন, সবগুলো আইনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে বলে এই আইনগুলো সৃষ্টি হয়েছে না, প্রয়োজনীয়তা আছে বলে এই আইনগুলো সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে। জি। চুক্তি আইন কত সালের আইন? 72 সাল। জি, ঠিক আছে। 1872 স্যার মনে হয়। 1872 সালের আর কি আইন আছে? সালের আর কি আইন আছে? আপনি বলেন স্যার। সুনির্দিষ্ট প্রতিকার আইন স্যার 77। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সাক্ষ্য আইন। আচ্ছা, আপনারা তো ফাইনাল আইন না, সরি ফাইনাল, আমি প্রথমে সাক্ষ্য আইন পড়াইছিলাম। সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের আইন। তাইলে আপনার কি হচ্ছে, এই 1872 সালে সাক্ষ্য আইন করছি আমরা, 1872 সালের চুক্তি আইনও পড়তেছি। তো এসআর অ্যাক্টে যে আমরা আলোচনা করছি, ওখানে চুক্তির বেশ কিছু কথাবার্তা আছে এবং পুরো একটা অধ্যায় ছিল চুক্তি নিয়ে, এখানে অনেকগুলো সেকশন ছিল। তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ভালো মতো পড়াশোনা করতে হবে, এরপরে এসআর একটা আরো ভালো করে বুঝবেন। তো চুক্তি কাকে বলে, এই যে কোনটা বৈধ চুক্তি, কোনটা বাতিল চুক্তি, এরপরে কোনটা আধা বৈধ, কোনটার কিছু অংশ বৈধ বা কি কি, এই জিনিসগুলো আমাদের ভালো মতে পড়াশোনা করতে হবে চুক্তি আইন নিয়ে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আপনার ভালো করে পড়াশোনা করতে হবে পরীক্ষায় ভালো করার জন্য। চুক্তি আইন তো কোন পত্রের প্রথম পর্বে? সেকেন্ড পেপার স্যার। সেকেন্ড পেপার। ওখানে প্রশ্ন কি আপনার 4টা আসে 2টা আনসার দিতে হয়, নাকি 5টা আসে 3টা আনসার দিতে হয়? 5টার মধ্যে 3টা স্যার। 5টার মধ্যে 3টা। এই যে আর বলি, আপনারা যদি রেজাল্ট ভালো করতে চান তাইলে চুক্তি আইনকে খুব গুরুত্ব দিবেন। ছোট আইন, চুক্তি আইন ছোট আইন, কিন্তু প্রশ্ন আপনার কমনও আসে এবং লিখলে আপনারা ভালো মার্কস পাবেন। এটা এমন একটা আইন, এটার থেকে লিখলে ভালো মার্কস পাবেন। চুক্তি আইন একটা মৌলিক আইন, ঠিক আছে। অন্যান্য দেওয়ানি আইন সমূহ মূলত চুক্তি আইনকে ভিত্তি করে প্রবর্তিত হয়। দেওয়ানি তো আইন যেগুলো আছে এগুলো চুক্তি আইনকে ভিত্তি করে প্রবর্তিত হয়। যেমন 1865 সালের পরিবহন আইন, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন, 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন। একটু লিখেন, 1865 সালের পরিবহন আইন, 1865 সালের পরিবহন আইন লিখছেন? জি স্যার। 1865 সালের পরিবহন আইন। জি। এরপর হচ্ছে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন। জি। তারপর হচ্ছে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন।
হস্তান্তরযোগ্য দলিল। এরপর 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন। হস্তান্তরযোগ্য দলিল এটা কত সাল ছিল স্যার? এটা 1881। আপনি আমাদের চিটং এর? জি স্যার, আমি চিটং এর, কক্সবাজারের। কক্সবাজারের কথা শুনে বুঝছেন না স্যার? এটাই তো। স্যার ওদিন আপনার সাথে কথা হয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার, আমি তো বলতেছি। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন। জি 1882 সালের 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন। এরপরে লিখেন 1930 সালের পণ্য বিক্রয় আইন। সরি স্যার। 1930 সালের পণ্য বিক্রয় আইন। লিখছেন? জি জি স্যার। আচ্ছা, তাইলে আমরা আর কোথায় গেছি? 1930 1932 সালের অংশীদারি আইন। এগুলো সবগুলো চুক্তি আইনের সাথে সম্পর্কিত। মাঝখানে আমাদের প্রয়োগ সংজ্ঞা বলে ওই 1890 সালের রেলওয়ে আইনটা বলি নেই। এটা একটু ক্রমিক দিয়ে 1890 সাল যেখানে হবে ওখানে লিখে রাখেন 1890 সালের রেলওয়ে আইন। পরে দিয়ে চিন্তা করলেন যে রেলওয়ে আপনাদের ফাইনালে ওই কি বলে হিসাবে বাণিজ্যিক আইনে পড়ায় সামান্য করে রেলওয়ে আইনটা বুঝতে পারছেন? বুঝছেন কিনা? এই আইনগুলো সবগুলো চুক্তি আইনের সাথে সম্পর্কিত। এরপরে বলতেছে চুক্তি আইনের মধ্যে অর্থনৈতিক বা বাণিজ্যিক উপাদান ছাড়াও একটা নৈতিক উপাদান পরিলক্ষিত হয়। এটাতে অর্থনৈতিক উপাদানও আছে, বাণিজ্যিক উপাদানও আছে, আর একটা নৈতিক উপাদান আছে। নৈতিকতা পাশাপাশি চলে, যদিও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। লিখবো স্যার আবার। এরপরে চুক্তি আইনের ঐতিহাসিক পটভূমি। অতি প্রাচীনকাল হতে বিভিন্ন দেশে চুক্তি আইন প্রচলিত ছিল। আপনার এই চুক্তি আইন করার আগে থেকে চুক্তি আইন ছিল, যেহেতু লেনদেন বিনিময় এগুলো ছিল, এগুলো চুক্তি ছাড়া সম্পন্ন হয়নি। প্রাচীন কাল থেকে চুক্তি আইন প্রচলিত ছিল। তবে বর্তমানে ন্যায় বিধিবদ্ধ আকারে আইনটি ছিল না। তবে বর্তমানে ন্যায় বিধিবদ্ধ আকারে আইনটি ছিল না। এই আইনটি ছিল না বর্তমানে যেভাবে বিধিবদ্ধ সুশৃঙ্খল ওই রকম ছিল না। প্রাচীন কালে তো মানুষের জীবনযাত্রা সহজ ছিল, মানুষ এরকম ছিল না। এরপরে চুক্তি আইনের সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজনও তখন ছিল না। ওখানে প্রাচীনকালে আনুষ্ঠানিকতাকে বেশি গুরুত্ব দিত। এরপরে বলতেছে চুক্তির সময়, স্থান ও পরিস্থিতি স্পষ্টভাবে ব্যক্ত করা হতো। বৃদ্ধ, রুগ্ন মহিলা, সন্ন্যাসী, পঙ্গু এবং দণ্ডিত ব্যক্তিগণ চুক্তি করতে পারতেন না। আগে চুক্তিতে কি থাকতো? চুক্তির সময়, স্থান ও পরিস্থিতি স্পষ্টভাবে ব্যক্ত করা হতো। লিখছেন এতটুকু? চুক্তির সময়, স্থান ও পরিস্থিতি স্পষ্টভাবে ব্যক্ত করা হতো।
তবে বৃদ্ধ রুগ্ন মহিলা, বৃদ্ধ তো আমরা সবাই বুঝি যারা বয়স হয়ে গেছে তারা, আর রুগ্ন মহিলা বলতে অসুস্থ মহিলা। সুস্থ। হ্যাঁ, ভেরি গুড, অসুস্থ মহিলা। এরপরে সন্ন্যাসী, পঙ্গু এবং দণ্ডিত ব্যক্তিগণ চুক্তি করতে পারতেন না। সন্ন্যাসী, পঙ্গু এবং দণ্ডিত ব্যক্তিগণ চুক্তি করতে পারতেন না। এরপরে বলতেছে মনু দেনা পরিশোধের উপর গুরুত্ব আরোপ করেন। হ্যাঁ বলেন। এখানে মনু বলতে বোঝাচ্ছে আপনার এই চুক্তি আইনের একজন রাইটারের কথাবার্তা। বুঝতে পারতেছে। মনু, হ্যাঁ মনু। এরপরে বলতেছে দেনা পরিশোধ করা শুধু নৈতিক দায়িত্ব ছিল না, আইনগত কর্তব্য ছিল। তাই দেনা পরিশোধে ব্যর্থ হলে শাস্তি দেওয়া হতো। এগুলো সবগুলো ছিল চুক্তির বিষয়বস্তু। এরপরে যখন আমাদের দেনা পরিশোধ করা, দেনা পরিশোধে ব্যর্থ হলে শাস্তি দেওয়া হতো। দেনা পরিশোধে ব্যর্থ হলে দেওয়া হতো। এগুলো সবগুলো ছিল চুক্তির বিষয়বস্তু। এরপর হচ্ছে কি, এরপরে আমাদের মুসলিম যুগ আসি। মুসলিম যুগ আসলে মুসলিম আইন প্রবর্তন করা হয়। এরপরে মুসলিম যুগ আসে, মুসলিম যুগ আসছে, মুসলিম আইন প্রবর্তন করে। চুক্তির ক্ষেত্রে মুসলিম আইন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। চুক্তির ক্ষেত্রে মুসলিম আইন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। চুক্তির আরবি শব্দ হচ্ছে আকুদ। এই শব্দের আবিধানিক অর্থ মিলন বা বন্ধন। এই যে আপনারা উদাহরণ দিলেন বিয়ে, সর্বশেষ এই কথাবার্তায় চলে আসে। চুক্তির জন্য ইজাব, কবুল, পক্ষগণের সবালকত্ব, সুস্থ বুদ্ধি সম্পন্ন ও স্বাধীন হওয়া প্রয়োজনীয় উপাদান হিসাবে বিবেচিত হতো। কি কি? চুক্তির জন্য ইজাব, কবুল। কি কবুল? ইজাব, ইজাব রশি যাব, ইজাব কবুল, পক্ষগণের সবালকত্ব, সুস্থ বুদ্ধি সম্পন্ন ও স্বাধীন হওয়া প্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচিত হতো। এরপরে বলতেছে মুসলিম আইনে ইচ্ছা ও সম্মতিকে পৃথকভাবে দেখা হতো। ইচ্ছা আর সম্মতি এই দুটাকে আলাদাভাবে দেখতো মুসলিম আইনে। তারপরে বলতেছে কেউ যদি বাধ্য হয়ে কোনো কাজ করতো তাহলে বলা হতো যে ওই কৃতকর্মে তার ইচ্ছা ছিল কিন্তু সম্মতি ছিল না। তাকে যদি কোনো কাজে বাধ্য করা হতো তখন বলতো যে এই কাজে তার ইচ্ছা ছিল কিন্তু সম্মতি ছিল না। ব্যাপারটা বুঝছেন? সাপোজ আপনাদের কাউকে কোনো একটা কাজ করতে বাধ্য করছে, তখনকার আইনে মুসলিম আইনে ধরে নিত এই কাজ করতে আপনি ইচ্ছা ছিল, কাজ করার ইচ্ছা ছিল কিন্তু আপনি সম্মতি দেন নাই, এটা ধরে নিত।
এরপরে বলতেছে চুক্তির আনুষ্ঠানিকতার উপর তেমন গুরুত্ব দিয়ে হতো না। চুক্তির আনুষ্ঠানিকতা যেগুলো ছিল এগুলোর উপর তেমন গুরুত্ব দিত না। এরপরে যখন আমাদের ইংরেজরা আসে তখন এই অবস্থার পরিবর্তন হয়। চুক্তিভুক্ত পক্ষগণ হিন্দু বলে হিন্দু আইন এবং মুসলিম হলে মুসলিম আইন প্রয়োগ করা হতো। বিগত ইংরেজরা আসার পরে হিন্দু হলে হিন্দু আইন, মুসলিম হলে মুসলিম আইন প্রয়োগ করা হতো। আপনারা বুঝতেছেন পড়াশোনা? চুক্তি আইন আগে রিডিং পড়ছেন কে কে, নাকি কেউ রিডিংও পড়েন নাই? ওই তো নাই। পড়েন নাই না? না পড়লে একটু কঠিন মনে হবে প্রথম প্রথম। ইনশাল্লাহ আমরা 2টা বা 3টা ক্লাস নিলে তখন বোঝা যাবে। এগুলো মোটামুটি সোজা, কঠিন কোনো কিছু না। এরপরে বলতেছে আপনার ইংরেজ আইনে, ইংরেজরা যখন আসে তখন হিন্দুদের জন্য হিন্দু আইন, চুক্তির ক্ষেত্রে মুসলমানদের জন্য মুসলিম আইন প্রয়োগ করা হতো। তবে বাদী ও বিবাদী ভিন্ন মতাবলম্বী হলে বিবাদী ধর্মীয় আইন প্রযোজ্য হতো। মনে করেন আপনার বিবাদী ছিল হিন্দু, বাদী ছিল মুসলিম, সেক্ষেত্রে বিবাদীর আইনটা প্রযোজ্য হতো, বাদীরটা না। বিবাদী ভিন্ন ধর্মাবলম্বী হলে বিবাদীর আইন প্রযোজ্য হতো। বুঝে পাইছেন? মামলার বিবাদী যে উনি যে ধর্মের, ওই আইন প্রযোজ্য হতো। বুঝছেন কিনা? জি স্যার। বিবাদী যদি হিন্দু হয় তাহলে হিন্দু তাহলে আইন হিন্দু হবে। আইন। হ্যাঁ, আর যদি মুসলিম হয় তাহলে মুসলিম আইন। আর একই ধর্মের হলে তো কোনো কথা নেই, একই ধর্মের হলে তো ওই আইনই চলবে। এরপরে 1872 সালে আসি বর্তমানে চুক্তি আইনটা রচনা করে। আমাদের চিটং এ টাউনে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আমি তো মনে করছিলাম নেটওয়ার্ক থাকবে না, আমাদের ক্লাস নিতে পারে কিনা সন্দেহ। এখন একটু থামছে, কারণটা আমি তো চলে গেছিল কাল বৈশাখীর মতো। এরপরে যখন 1971 সালে আমাদের পাকিস্তানের শাসন থেকে আমরা স্বাধীন হই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটে, তখন এটা বাংলাদেশের ওই চুক্তি আইনটা হুবহু গ্রহণ করে। ওই চুক্তি আইনের হুবহু গ্রহণ করে। এরপরে যদি চুক্তি আইনের আমরা সারসংক্ষেপ করি তাহলে 1 নম্বরে লিখেন চুক্তি আইনের সারসংক্ষেপ। 1 নম্বরে হচ্ছে পক্ষসমূহের চুক্তি করার যোগ্যতা থাকতে হবে। 1 নম্বরে কি? পক্ষসমূহের চুক্তি করার যোগ্যতা থাকতে হবে। লেখা হলে একটু বলিবেন। পক্ষসমূহের কি থাকতে হবে? পক্ষসমূহে যোগ্যতা থাকতে হবে। চুক্তি করার যোগ্যতা। পয়েন্টগুলো লিখে দেন, পরে কথাবার্তাগুলো বিস্তারিত বলবো। একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকতে গেলে এখানে। এরপর হচ্ছে পক্ষগণের স্বাধীন সম্মতি থাকতে হবে। পক্ষগণের কি থাকবে? স্বাধীন সম্মতি। হ্যাঁ, স্বাধীন সম্মতি থাকবে।
জোরদার করলে হবে না। তিন নম্বর হচ্ছে চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে। চুক্তির উদ্দেশ্য কি হবে? বৈধ। বৈধ হতে হবে। আপনার প্রেম করার চুক্তি করলে হবে না, এই চুক্তি কি বৈধ না, ঠিক আছে? তার মানে অবৈধ হলে হবে না, উদ্দেশ্য বৈধ হতে হবে। এরপরে চুক্তির প্রতিদান বৈধ হতে হবে। প্রতিদান তো বুঝেন, কনসিডারেশন। তাহলে এই পয়েন্ট গুলো বুঝছেন আপনারা, যে সেটটা পয়েন্ট লেখাই দিলাম, চুক্তিতে কি কি থাকবে। জি স্যার। পক্ষসমূহের যোগ্যতা থাকতে হবে। পক্ষসমূহ বলতে এই যে আমরা একটা দোকান যখন ভাড়া নিই তখন ওখানে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এগুলো লেখা হয়। তাহলে চুক্তির পক্ষ যারা, তাদের কি থাকবে? চুক্তি করার যোগ্যতা থাকতে হবে। সে যোগ্যতা কি? সাবালক, সুস্থ মনের অধিকারী এবং আইনগত যোগ্য নয়, দেউলিয়া অপরাধী এগুলা না। হ্যাঁ, আইনগত যোগ্য না, দেউলিয়া নয়, অপরাধী না। এরপরে নাবালক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি না, অপকৃতস্থ ব্যক্তি না, যাকে আইনে অযোগ্য ঘোষণা করছে সে চুক্তি করতে পারবে। বালক, সুস্থ মস্তিষ্ক এবং আইনগত অযোগ্য না, এগুলা লিখবো। হ্যাঁ, এগুলো লিখে রাখেন। আপনার লিখবেন যে নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি কিংবা অপকৃতস্থ ব্যক্তি হবে না। লিখছেন? নাবালক বা অপ্রকৃতিস্থ ব্যক্তি হবে না। তারপরে 2 নাম্বার পয়েন্টে লিখেন পক্ষগণের স্বাধীন সম্মতি থাকতে হবে। ওই জায়গায় লিখেন আপনার সম্মতি আদায়ে যদি বল প্রয়োগ করা হয়ে থাকে। সম্মতি আদায়ে যদি বল প্রয়োগ করা হয়ে থাকে তাহলে কি হবে? কিংবা অবৈধ প্রভাব বিস্তার করা হয়, কিংবা অবৈধ প্রভাব বিস্তার করা হয়, অথবা মিথ্যা বর্ণনা বা প্রতারণার আশ্রয় নেওয়া হয়। মিথ্যা বর্ণনা বা প্রতারণার আশ্রয় নেওয়া হয়। লিখছেন? কিংবা চুক্তির বিষয় সম্পর্কে ভুল হয়ে থাকে, কিংবা চুক্তির বিষয় সম্পর্কে ভুল হয়ে থাকে। তবে সেক্ষেত্রে স্বাধীন সম্মতি বলা যাবে না। সেক্ষেত্রে কি বলা যাবে না? স্বাধীন সম্মতি বলা যাবে না। স্বাধীন সম্মতি বলা যাবে না। এ 5টি উপাদানের যে কোনো একটি বর্তমানে চুক্তিকে অসিদ্ধ করে। এই যে 5টা কথাবার্তা বলছি, কি কি লিখছেন একটু পরে শোনান তো একজনে।
সম্মতি আদায়ে যদি বল প্রয়োগ করা হয়ে থাকে কিংবা অবৈধ প্রভাব বিস্তার করা হয় অথবা মিথ্যা বর্ণনা বা প্রতারণার আশ্রয় নেওয়া হয় কিংবা চুক্তির বিষয় সম্পর্কে ভুল হয়ে থাকে, তবে সেক্ষেত্রে স্বাধীন সম্মতি বলা যাবে না। এই পাঁচটি এবং এই পাঁচটি উপাদানের যদি যে কোনো একটা থাকে তাহলে চুক্তি অসিদ্ধ হয়েছে, এটা সিদ্ধ হয়নি, সঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরপরে বলতেছে চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে। এই পাঁচটি উপাদানের যদি একটি উপাদান থাকে তাহলে চুক্তিকে অসিদ্ধ করে, এটা শুদ্ধ হয় না আর কি। এরপর হয়তো চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে, পয়েন্ট ওইটাতে লিখেন। চুক্তির উদ্দেশ্য যদি প্রচলিত আইন বা জননীতির পরিপন্থী হয় বা নৈতিকতা বিরোধী হয়। কি কি? প্রচলিত আইন, জননীতি বা নৈতিকতা বিরোধী, তবে তা বৈধ হতে পারে না। আবার বলেন, চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে পরে। চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে। চুক্তির উদ্দেশ্য যদি প্রচলিত আইন বা জননীতির পরিপন্থী হয়। প্রচলিত আইন বা জননীতির পরিপন্থী হয় বা নৈতিকতা বিরোধী হয়। প্রচলিত আইন, জননীতি আর কি স্যার? এর পরিপন্থী হয়, তারপরে প্রচলিত আইন ও পরিপন্থী এবং নৈতিকতা বিরোধী, তবে তা বৈধ হতে পারে না। এরপর হচ্ছে বিবাহ, ব্যবসা বাণিজ্য ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে, বিবাহ, ব্যবসা বাণিজ্য ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্যমূলক সম্মতি জননীতির পরিপন্থী বলা যায়। স্যার আবার বলেন বাক্যটা। বিবাহ, ব্যবসা বাণিজ্য ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্যমূলক সম্মতি জননীতির পরিপন্থী বলা যায়। আইনানুগ, বিবাহ, ব্যবসা বাণিজ্য, আইনানুগ হবে স্যার। আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্যমূলক সম্মতি, কাউকে বাধ্য করে না। হ্যাঁ, এই যে আপনার জায়গা আপনি বিক্রি করতেছেন না, এমপি সাহেব কি করলো, লোকজন পাঠাই দিল, হেরে ধরে নিয়ে আসো। আসার পরে কি করছে, আপনার থেকে বিক্রি করার জন্য জোর করে সম্মতি নিছে। তাহলে এই ধরনের সম্মতি কি হবে? জননীতির পরিপন্থী বলা যায়। জননীতি, সেটা কি হবে? জননীতির পরিপন্থী। হ্যাঁ, জননীতির পরিপন্থী বলা যায়। এগুলোকে কি করবে? জননীতির পরিপন্থী হবে। স্যার একটু বলবো? বলেন। এখন স্যার আমার কাছ থেকে একজনে ভয় ভীতি দেখাইয়া যেমনি হোক সে জায়গা রেজিস্ট্রি করে নিয়ে গেছে। এইটা কেমনে প্রমাণ হবে যে সে যে আমাকে ভীতি দেখাইয়া রেজিস্ট্রি করতে? আমি তো বৈধভাবে রেজিস্ট্রেশন করে দিলাম তাকে। এগুলো প্রমাণ করা একটু কঠিন, তবে সাথে সাথে মামলা করলে জি হয়ে যায়। বন্য
এই সংবিধান তো সংবিধান হইছে তার রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত যারা আছেন ওনাদের প্রয়োজন অনুসারে সংবিধানকে কাটাছেড়া করে তাদের মতো করে ব্যবহার করবে, এইটাই হচ্ছে সংবিধান। না, এটা হলো তো হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা দেখেন না, প্রাচীন কাল থেকে এই যে একটা জামা কাপড় পর্যন্ত পরিবর্তন করতেছি আমরা স্টাইল, জি না ওখানে নাকি সংবিধান পরিবর্তন করা যাবে না, এটা কি কোনো একটা কথা হইলো? তাহলে পরিবর্তন না করলে 72 সালে আমাদের যা প্রয়োজন ছিল এখনই কি ওই প্রয়োজনীয়তা আছে? না নাই। তাইলে এগুলোকে যুগোপযোগী করতে হবে। এই জিনিসগুলো, এই যে বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন, এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যাতে মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। মানুষ কি করতে পারে? স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। স্বাধীন মতামত ব্যক্ত করতো। কিন্তু ওই যে স্যার যেমন এখানে বিবাহ স্যার যদি একজনের কাবিন নামা স্বাক্ষর করেই ফেলেন, পারিবারিক চাপে হোক, মা বাবা কান্নাকাটিতে হোক, যেমনি হোক, স্বাক্ষর করে ফেললে তো বিবাহ হয়ে গেল, কবুল বললে তো বিবাহ হয়ে গেল। আপনি যেভাবেই কবুল উচ্চারণ করেন না কেন স্যার, বিবাহ তো হয়ে গেল স্যার। এটাই তো আসল কথা। কিন্তু আমাদের ধর্ম কি বলে? আমার সনাতন ধর্ম তো বলে স্যার বিবাহটা আগে মনের বন্ধন হবে স্যার, মনের মিলনটা হবে স্যার। আচ্ছা, সনাতন বলে ওইটা। আর আমাদের ধর্মে কি বলে জানেন স্যার? বরকনে পরস্পর দেখা, এটা সুন্নত। একজন আরেকজনকে Right. দেখতে হবে। রাইট। এরপরে তাদের সম্মতি লাগবে, তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতি। জি প্রথমে তাদের সম্মতি লাগবে, তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতি। এখন আপনি যেটা জোরদারের কথা বলতেছেন, নানা পরিবেশ পরিস্থিতির কারণে কালে ভদ্রে এগুলো হয়ে যাচ্ছে আর কি। আর আমরা ওইদিকে না যাই, পড়াশোনার সিলেবাসের মধ্যে থাকি। ওকে, তাহলে এই 4টা পয়েন্ট মোটামুটি বুঝছেন না? এই যে একটা চুক্তির উপাদান কি কি, জি একটা চুক্তিতে কি কি থাকে, বা কোন ধরনের পরিবেশ পরিস্থিতি কে করতে পারে কে করতে পারে না। জি এরপরে আপনারা তো অনেক ভাগ্যবান, এই যে অনুচিত প্রভাব, এরপরে প্রতারণা, পারস্পরিক ভুল, বল প্রয়োগ, এগুলো তো এখন পড়তেছেন। আমি কখন পড়ছি জানেন? স্যার। যখন এসআর অ্যাক্টের 35 ধারা চুক্তিরত বার কাউন্সিলের জন্য পড়ি, তখন এগুলো পড়ছিলাম। তার মানে এলএলবি পাস করার আরো 6 মাস পরে। এই জিনিসগুলো বুঝেন, প্রতারণা, তারপরে অনুচিত বাধা বা বল প্রয়োগ, বুঝবো না স্যার আস্তে আস্তে। আস্তে আস্তে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, আর আপনি যেভাবে পড়ান স্যার আমরা বুঝবো ইনশাল্লাহ স্যার, পড়িয়ে যাচ্ছি। তাইলে এরপর আমাদের 4র্থ নম্বরের পয়েন্ট হচ্ছে চুক্তির প্রতিদান বৈধ হতে হবে। এই যে প্রতিদান যেটা দিবে এগুলো আইন বিরোধী, প্রবঞ্চনামূলক, নৈতিকতা বা জননীতির বিরোধী কাজ ও বৈধ। অন্যের শরীর বা সম্পত্তির ক্ষতি সাধন করে এরূপ কাজও চুক্তি আইনে অবৈধ। আরেকজনের কি করে? শরীর বা সম্পত্তির ক্ষতি সাধন করে, এই চুক্তি সব সময় অবৈধ। এটা কি লিখবো স্যার? জি প্রতিদান বৈধ হতে হবে, ওইটাতে কি লিখবো? হ্যাঁ, ওইটাতে এই জিনিসগুলো লিখেন। আইন বিরোধী, প্রবঞ্চনামূলক, প্রবঞ্চনা বলতে প্রতারণামূলক আর কি, আইন বিরোধী, প্রবঞ্চনামূলক, নৈতিকতা বা জননীতির বিরোধী কাজ অবৈধ।
আইন বিরোধী, প্রবঞ্চনামূলক, নৈতিকতা বা জননীতির বিরোধী কাজ অবৈধ। তাইলে শেষ আমাদের ওই পড়াশোনা। এরপরে বাকি জিনিসগুলো লিখিয়েন না, মনোযোগ দিয়ে শুনেন। চুক্তি আইনের বিধান অনুযায়ী যে চুক্তি গঠিত হয় না সেটা হচ্ছে বাতিল চুক্তি। সেটা কি? বাতিল বাতিল চুক্তি। বাতিল চুক্তি। বাতিল চুক্তি প্রকৃতপক্ষে কোনো চুক্তি নয়, কেননা এই ধরনের চুক্তি পক্ষগণের কোনো প্রকার অধিকার বা দায়িত্বের সৃষ্টি করে না। বাতিল চুক্তি বৈধ চুক্তি নয়, এটা প্রকৃতপক্ষে কোনো চুক্তি নয়। কারণ কি? এই ধরনের চুক্তি পক্ষগণের কোনো প্রকার অধিকার বা দায়িত্বের সৃষ্টি করে না। বাংলাদেশের চুক্তি আইন অনুযায়ী নিম্নের চুক্তিগুলো হচ্ছে বাতিল চুক্তি। এগুলো লিখতে পারেন এবার। বাতিল চুক্তি কোন কোনগুলো? একটা হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিদানবিহীন চুক্তি। এটা কি স্যার লিখবো? হ্যাঁ লিখেন, বাতিল চুক্তিতে এগুলো লিখেন। কতিপয় ব্যতিক্রম সাপেক্ষে প্রতিদানবিহীন চুক্তি। আর কথাটা আরেকবার বলেন। কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিদানবিহীন চুক্তি, প্রতিদান না দিলে ওই চুক্তি আর কি। যোগ্যতাবিহীন ব্যক্তি কর্তৃক গঠিত চুক্তি। যোগ্যতাবিহীন ব্যক্তি কর্তৃক গঠিত চুক্তি। তারপরে লিখেন ভুল তথ্যের উপর গঠিত চুক্তি। স্যার একটু যোগ্যতাবিহীন ব্যক্তি কর্তৃক গঠিত চুক্তি। তিনি কি বলছেন স্যার? তথ্যের উপর গঠিত চুক্তি। কিসের উপর? ভুল তথ্যের উপর। যোগ্যতাবিহীন ব্যক্তি কর্তৃক গঠিত চুক্তি। হ্যাঁ, তারপর হচ্ছে ভুল তথ্যের উপর ভিত্তি করে গঠিত চুক্তি। ভুল তথ্যের উপর ভিত্তি করে গঠিত চুক্তি। লিখছেন 3 নাম্বার? জি স্যার। জি স্যার। এরপরে 4 নাম্বার হচ্ছে প্রতিদান বা উদ্দেশ্য আংশিকভাবে অবৈধ। প্রতিদান বা উদ্দেশ্য আংশিকভাবে অবৈধ হলে বিবাহে বাধামূলক চুক্তি। হ্যাঁ, বাধামূলক চুক্তি কি ওই 4 নম্বরের সাথে? না, 5 নাম্বারে বিবাহে বাধামূলক চুক্তি। এরপরে ব্যবসা বাণিজ্যে বাধামূলক চুক্তি। 6 নম্বরে লিখেন ব্যবসা বাণিজ্যে বাধামূলক চুক্তি। 7 নম্বরে লিখেন আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধামূলক চুক্তি। আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধামূলক চুক্তি। এরপর হচ্ছে বাজিমূলক চুক্তি। বাজিমূলক চুক্তি বুঝেন? যে ধরা দুইজনের মধ্যে দুজনের মধ্যে কি করা? বেট ধরা, বাজি ধরা। এই যে আইপিএল, বিপিএল, ডিপিএল চললে কি করে? কোন বলে কে কত মারবে, কে কত রান করতে পারবে, কে বলতে পারবে। হ্যাঁ, এটার উপর টাকা পয়সা দিয়ে হিসাব নিকাশ করে। এরপরে খেলোয়াড়দেরকে কি করে? বল লুজ করার জন্য বলে, ঠিক আছে, বল না ধরার জন্য বলে,
এগুলো সবগুলো বাজিমূলক চুক্তি, তাইলে এগুলো কি হবে? বাতিল অবৈধ চুক্তি। হবে বা বাতিল হবে স্যার। হুম। অবৈধ। এরপরে বলতেছে অনিশ্চয়তার চুক্তি। অনিশ্চয়তার চুক্তি, অনিশ্চয়তা বুঝেন? যে যে জিনিসটা আপনার নিয়ে চুক্তি হচ্ছে নিশ্চয়তা নেই, হ্যাঁ, ওটার কোনো নিশ্চয়তা নেই। ওইটার কোনো নিশ্চয়তা নেই। ভেরি গুড, হুম। ওইটার কোনো নিশ্চয়তা নেই, সেটা হচ্ছে অনিশ্চয়তা চুক্তি। এরপর হচ্ছে অসম্ভব কাজ করার চুক্তি। কি জিনিস? অসম্ভব কাজ, যে কাজটা আসলে সম্ভব না। এই যে আমি কি বললাম, আকাশের তারা এনে দিব, এটা কি সম্ভব? জি না স্যার। সম্ভব না। তাহলে এই অসম্ভব কাজ করার চুক্তি এগুলো বৈধ। এরপরে বলতেছে চুক্তিভুক্ত কোন এক পক্ষের ইচ্ছা অনুযায়ী যে চুক্তি বাতিল করা যায় তা বাতিলযোগ্য চুক্তি। পক্ষভুক্ত কোন পক্ষের ইচ্ছা অনুযায়ী যদি যে চুক্তিগুলো বাতিল করা যায় সেগুলো হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। এতক্ষণ পড়ছি আমরা বাতিল স্যার চুক্তি। আরেকবার স্যার পক্ষগণে স্যার 10 নম্বরটা আরেকবার বলেন। হ্যাঁ, চুক্তিভুক্ত কোন এক পক্ষের ইচ্ছা অনুযায়ী যে চুক্তি বাতিল করা যায় তা বাতিলযোগ্য চুক্তি। এতক্ষণ আমরা পড়ছি যে চুক্তিগুলো বাতিল, চুক্তি বাতিল, আর এগুলো এখন যেগুলো পড়বে এগুলো হচ্ছে বাতিলযোগ্য। পক্ষগুলো যদি চায়, পক্ষের যে কোনো এক পক্ষ যদি চায় ওই চুক্তি বাতিল করে ফেলতে পারে, এটা হচ্ছে বাতিলযোগ্য। এরপরে বলতেছে বাতিল ঘোষণা না করা পর্যন্ত তা বৈধ চুক্তি হিসাবে গণ্য হয়। আপনার বাতিল না করা পর্যন্ত সেটা কি হবে? বৈধ চুক্তি হবে। এই বাতিলযোগ্য চুক্তি যতক্ষণ আপনার বাতিল ঘোষণা করা হবে না ততক্ষণ সেটা বৈধ থাকবে। বিশেষ কোনো ত্রুটির জন্য এই ধরনের চুক্তি বাতিলযোগ্য হতে পারে। বিশেষ কোনো ত্রুটির জন্য এই ধরনের চুক্তি কি হতে পারে? বাতিলযোগ্য হতে পারে। এই ধরনের চুক্তির মধ্যে কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো প্রথম থেকেই বাতিলযোগ্য। এই চুক্তির মধ্যে কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো প্রথম থেকেই বাতিলযোগ্য। তাকে এরপর অন্য 13 নম্বরে না না, এগুলো আলাদা। ও 10 নম্বর পর্যন্ত ওখানে খেলা শেষ। অসম্ভব কাজ করার চুক্তি, এগুলো হচ্ছে সবগুলো বাতিল চুক্তি। ঠিক আছে, এখন পড়তেছি আমরা বাতিলযোগ্য চুক্তি। যোগ্য। হ্যাঁ হ্যাঁ, বাতিলযোগ্য চুক্তি। তাহলে বাতিলযোগ্য বলতে বোঝাচ্ছে কি জিনিস? আপনার যে কোনো এক পক্ষ যদি আপনার যখন বাতিল করার ইচ্ছা পোষণ করে তখন বাতিল করে দিতে পারবে, বাতিলযোগ্য। ওইটাই হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। হুম। তাহলে বাতিলযোগ্য চুক্তির মধ্যে কিছু চুক্তি আছে আবার শুরু থেকেই বাতিলযোগ্য, আর কিছু আছে পরবর্তীতে যখন বাতিল করতে চায় তখন বাতিল করা যায়, ওই ধরনের। তো এইগুলো হচ্ছে আপনার ভীতি প্রদর্শনের মাধ্যমে বা অনুচিত প্রভাব বিস্তার করে বা প্রতারণার মাধ্যমে বা মিথ্যা বর্ণনার দ্বারা যখন কোনো পক্ষের সম্মতি আদায় করা হয়, তাইলে এই ধরনের চুক্তিগুলো প্রথম হতেই বাতিলযোগ্য। ওই ধরনের চুক্তিগুলো প্রথম হতেই বাতিলযোগ্য। ওই ঘুরে ফিরে একই কথাবার্তা বলা। কি কি? ভীতি প্রদর্শন, অনুচিত প্রভাব বিস্তার, প্রতারণা, মিথ্যা বর্ণনা, এগুলো দিয়ে যদি সম্মতি আদায় করা হয় তাহলে সেগুলো কি হবে? বাতিলযোগ্য হবে। বাতিলযোগ্য হবে। ওই চুক্তি প্রথম থেকেই বাতিলযোগ্য হবে। ওই চুক্তিগুলো প্রথম থেকে বাতিলযোগ্য হবে। কি কি পয়েন্ট আপনার? ভীতি প্রদর্শন, অনুচিত প্রভাব বিস্তার, প্রতারণা আর মিথ্যা বর্ণনা। তাইলে ওই চুক্তি প্রথম থেকে বাতিলযোগ্য। আর যেগুলো আপনার
যে চুক্তিগুলো পরবর্তী ত্রুটির জন্য বাতিলযোগ্য ওইগুলো লিখেন। যে চুক্তিগুলো পরবর্তী ত্রুটির জন্য বাতিলযোগ্য, তাহলে কিছু হচ্ছে বাতিল চুক্তি, কিছু হচ্ছে বাতিলযোগ্য চুক্তি না। পরবর্তী ত্রুটির জন্য বাতিলযোগ্য গুলো একটু শুনলে আপনারা পরবর্তীতে লিখে ফেলতে পারবেন বা বুঝতে পারবেন। চুক্তি অনুযায়ী যখন এক পক্ষ মালামাল সরবরাহ করার বা মূল্য প্রদান করার প্রস্তাব দেয় কিন্তু অপর পক্ষ তা গ্রহণ করতে অস্বীকার করে, কি করে? চুক্তি হলো কি, কিছু মাল আমাকে দিবে। এই যে শাহিনা আপনাদের ওখানে হোয়াইট বোর্ড বললাম, আপনাদের সিলেটে ওই ইয়েতে যাওয়ার সময়, জাফলং যাওয়ার সময় একটা দুইটা জায়গা পড়ে না, ওই জায়গাগুলো থেকে ইন্ডিয়া থেকে চিনি আসতো। আগে প্রচুর চিনি ইন্ডিয়া থেকে আসতো এবং ওই চিনি আমাদেরকে 130-40 টাকা করে খাওয়াইতো, এখন হচ্ছে 110। যখন ইন্ডিয়া থেকে আসা বন্ধ হয়েছে তখন 110। ঠিক আছে, তাহলে কি করতেছে আপনার? চুক্তি অনুযায়ী যখন এক পক্ষ মালামাল সরবরাহ করার বা মূল্য প্রদানের প্রস্তাব দেয় কিন্তু অপর পক্ষ তা গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে এই চুক্তিও পরবর্তীতে বাতিল করে ফেলা যাবে। এরপরে বলতেছে যখন এক পক্ষ চুক্তির শর্ত অনুযায়ী কার্য সম্পাদন করতে অস্বীকার করে কিংবা নিজে অক্ষম হয় অথবা অপর পক্ষের ইচ্ছা অনুযায়ী তা বাতিলযোগ্য হতে পারে। আপনাদেরকে চুক্তি পড়ার এসআর অ্যাক্টের 35 দ্বারা পড়ানোর সময় চুক্তির ওখানে একটা উদাহরণ দিছিলাম, খেয়াল করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ছিল এগুলো বাদ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো, এগুলোতে কি করতো তারা 14, 15, 16 সালে বেশি বেশি স্টুডেন্ট ভর্তি করায় এলএলবি সার্টিফিকেট বিক্রি করতো অনার্সের। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। ইনশাল্লাহ এই নেক্সট ক্লাসে আমরা পরের শুক্রবারে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব চুক্তি নিয়ে। এতটুকু থাকুক। আপনারা একটা কাজ করিয়েন, কেউ একজন আমাকে চুক্তি আইনের বিগত সালের 3টা প্রশ্ন দিয়ে রাখিয়েন। এই যে 23 স্যার আমি দিছি স্যার আপনাকে প্রশ্ন। আপনি দিছিলেন? জি স্যার, আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দেখবো। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে ধন্যবাদ স্যার।